মোবারক। বন্ধুরা, ঈদ মানে আনন্দের জোয়ার, ঈদ মানে খুশির সঞ্চার, ঈদ মানেই তো সবাই আনন্দে মাতি। এই ঈদ ধনী গরিব সকলের ঈদ। ঈদে থাকে সকলের কত শত পরিকল্পনা, কত ঘোরাঘুরি। হ্যাঁ বন্ধুরা, ঈদের আনন্দ নিয়েই আমরা করব জয়ের বিশেষ এই আয়োজনে। তোমাদের সাথে আছি আমি সাদিকা নামসাদ এবং আমি সৈয়দা আজহামিদ ইকরাম। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আজ আমরা তোমাদের পরিচয় করিয়ে দিব শত মায়ের জননী হাজেরা বেগমের সঙ্গে। জীবনভর সংগ্রাম করে তিনি অসহায় অবহেলিত শিশুদের জন্য আশ্রয়, ভালোবাসা আর স্বপ্নের আশীর্বাদ হয়ে এসেছেন এবং তিনি সৃষ্টি করেছেন এক অনন্য দৃষ্টান্ত। তার কাছ থেকেই শুনবো তার জীবনের গল্প। ঈদে মা হাজেরা বেগমকে এটিএন বাংলার আমরা করব জয়ের পক্ষ থেকে আমরা সম্মানিত করেছি। চলো তাহলে বিশেষ প্রতিবেদনটি দেখে আসি। যদি আমরা কখন মরে যাই, কিন্তু এই বাচ্চাদের কি হবে এটা ভাবতে পারি না। এটা ভাবলে আমার কষ্ট হয়, ভয় লাগে। আমি যদি মরে যাই তাহলে ওরা কোথায় যাবে? নিজস্ব একটা জায়গা থাকলে তাও বসে বলতে মাথা গুজার একটা টাই আছে। ছোট পাখি, ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথায় যাও বলে যাও শুনি। সমাজের এমন অনেক শিশু যিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন পথশিশু আর অবহেলিত শিশুদের জন্য। তৈরি করেছেন শিশুদের জন্য আমরা সংগঠন। ছোট্ট এই সংগঠনের ব্যানারে বছরের পর বছর ধরে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। দুর্জয় একটা প্রথম চাইল্ড কেয়ার সেন্টার দিল, দেওয়ার পরে ওই চাইল্ড কেয়ার সেন্টারে অনেক বাচ্চা ছিল। তবে ওইটা ফান্ডটা বন্ধ হয়ে গেছে 2008-এর দিকে, ফান্ড বন্ধ হয়ে গেছে। তারপর 1-1.5 বছর আমরা বিভিন্ন জন থেকে জাকাত টাকাত নিয়ে চালাইছি। 2010 সালে আমরা শিশুদের জন্য আমরা কিছু জাহাঙ্গীরনগর কিছু ছেলে মেয়েরা আসছেন, ওদের জ্ঞান বুদ্ধি দিছে, আমি অর্থ ঢালছি। এই থেকে হয়ে গেল শিশুদের জন্য আমরা 2010 সালে শুরু করছি। প্রথম 15 জন বাচ্চা নিয়ে প্রথম দিন। ওই যেই বাচ্চা চলে গেছে দুর্জয় থেকে, সেই বাচ্চাগুলোকে আমরা নিয়ে এসছি আবার। আমার বাচ্চা হয়েছে মোট 400, প্রায় 400-র উপরে আছে বাচ্চা। তারা বিভিন্ন জায়গায় একসময় বললি না বিয়ে হয়ে গেছে, চলে গেছে, দাদি হয়েছি, নানি হয়েছি, চাকরি করে আসে এখানে। অনেক বাচ্চা ইফতারের সময় আয়সা পড়বে, অনেক বাচ্চারা ইফতার যারা চলে গেছে চাকরি করতেছে। তাহলে এটা আমার জন্য ভালো লাগে না? আমাকে কাছে ও আসে, আমার খোঁজ খবর নেয়, ওদের খোঁজ খবর না, দেখে, জিজ্ঞাসা করে কে কেমন আছে, কখনো টাকা পয়সা দেয়, কখনো কিছু নিয়ে আসে। এটাই তো, ওদের কাছে তো আমরা টাকা চাই না, চাই যাতে ওরা যাতে ভালো হইতে পারে, একটু ভালো একটা কাজ করতে পারে, সমাজের যাতে একটা উন্নত করতে পারে, সেই জন্য ওদেরকে লেখাপড়া শেখানো। কেবল সেবাই নয়, এই ছোট্ট আয়োজনে আছে শিক্ষা দীক্ষা, মানুষের মতো মানুষ হওয়ার সব আয়োজন। এখানকার শিশুরা বড় হয়ে এখন চাকরিও করছেন। সুবিধাবঞ্চিত এই শিশুরাও স্বপ্ন দেখে তারা বড় হয়ে পূরণ করবে তাদের সব স্বপ্ন। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। তুমি এখানে কত বছর বয়সে এসেছো? 9 বছর। তোমাকে কে দিয়ে গিয়েছে? আমার আম্মু দিয়েছে। আমি এখানে 3 বছর ধরে থাকি। তোমাকে কে দিয়ে গিয়েছিল এখানে? আমার খালা। 8ম শ্রেণীতে পড়ি, মানে এখানে থেকে আমি ভালো করে পড়াশোনা করতে পারতেছি। এবং আমার মা যিনি, উনি আমাকে বড় স্কুলে পড়াচ্ছে, ভালো করে পড়াচ্ছে, এবং মানে আমার পুরো দায়িত্বটা তিনি দেখছে। আমার স্কুল জীবন, তারপর কলেজের যে জীবনটা, এরপর কলেজের জীবনটা পার করি। এখন আমি ভার্সিটি লেভেলে BBS কমপ্লিট শেষ করছি আলহাজ মকবুল হোসেন থেকে। সব কিছু কৃতিত্বই আম্মুর। আমার ভাই বোনরা, আমি নিজ দায়িত্ব ওদের স্কুলের খোঁজখবর নেই। কেউ ইকরা স্কুল অ্যান্ড মাদ্রাসায় পড়ে, কেউ কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ে, কেউ অনার্স লেভেলে পড়তেছে, কেউ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে। আমার ভাই বোনগুলো আস্তে আস্তে সামনে আগাবে এবং আস্তে আস্তে আমি সহ সবাই ভালো ভালো পর্যায়ে চলে যাব। এটা হলো আমাদের মায়ের স্বপ্ন, আমরা যেন এই স্বপ্ন পূরণ করতে পারি। হাজেরা বেগমের স্বপ্ন এবং দৃঢ় বিশ্বাস তার এই শিশুরাও ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবে। এখন না কব কথা, আমি আছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। ওরা দেশের কোনো ভালো কাজে করবে, দেশের ভালো কাজের জন্য ওরা যাতে সেরকমভাবে যাতে ওরা গড়ে উঠতে পারে। অনেক ছেলে মেয়ের ইচ্ছা আছে, আমাদের অনেক বড় বড় বাচ্চা আছে। একটা বাচ্চা আপনি বলবেন যে না এরা এখানকার না, ওরা আর্মি হতে চায়। এখন সেইটা বাকিটা তো উপর আল্লাহর কাছে, ওটা তো চেষ্টা ওরা করতেছে। আর যদি পারে তাহলে দেখি
তবে এখানেই কষ্ট লাগে যে এত বছর হয়েছে আমি একটা জায়গা কিনতে পারলাম না, বা একটা আমরা তো আর বিদেশি টাকা চলি না। হ্যাঁ, আমি বয়স হয়েছে না, আজকে যদি আমরা কখন মরে যাই, কিন্তু এই বাচ্চাদের কি হবে ভাবলে আমার মানে কেমন জানি। হাজেরা বেগমের মতো মানসিকতা এখনও খুব বেশি হয়নি আমাদের মধ্যে, যিনি নিজের স্বার্থকে বড় করে না দেখে সমাজের অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছেন। আজ হয়েছেন উদাহরণ। যাকে এক নামে চেনে গোটা দেশ, ভিন্ন এক জগৎ থেকে ফিরে এসে অসহায় অবহেলিত মানুষের জন্য, বিশেষ করে শিশুদের জন্য নতুন এক দুনিয়া তৈরি করেছেন। সেই বিশেষ মানুষ মা হাজেরা বেগমকে সম্মানিত করতে চায় এটিএন বাংলাও। আমরা করব যার পক্ষ থেকে তুলে দিতে চাই ছোট্ট এই উপহার। মাদের কখনো পুরস্কার করতে হয় না, মাদের পুরস্কার লাগেই না, মারা এমনিই পুরস্কৃত হয়। যদি কোনো বাচ্চা সবচেয়ে ভালো কিছু করে ফেলে তখন তারা পুরস্কার পেয়ে যায়। আমার পুরস্কার এই যে মারা আসছে আজকে, এটাই আমার বেশি পুরস্কার। নিশ্চয়ই এমন মা আরও পাবে বাংলাদেশ, বদলে যাবে এদেশের অবহেলিত অসহায় শিশুদের জীবন। বন্ধুরা, পরের জন্য করে যে স্বস্তি আছে, সেই স্বস্তি আমরা যেন সবাই পাই, এই চেষ্টা আমাদের থাকবে। মাঝে মাঝে ঈদের আনন্দকে রঙিন করতে নিজেরাও আমরা মনের অজান্তে কত গুনগুন করি। এমনই এক কণ্ঠস্বর শোনাবো তোমাদের। আমরা করব জয় দুই সদস্যের কাছ থেকে। চলো শুনে আসি চমৎকার কিছু গান। বন্ধুরা, এবারের ঈদে আমাদের আয়োজন একটু ভিন্ন ধরনের। আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে শুনব গান। গান পরিবেশন করবে আমাদের বন্ধু প্রেমা ও আনশি। শুরুতেই প্রেমা, তুমি আমাদেরকে কি গান শোনাবে? আমি কবি কাজী নজরুল ইসলামের এলো আবার ঈদ ফিরে এই গানটি শোনাবো। এলো আবার ঈদ ফিরে এলো আবার ঈদ
ধন্যবাদ প্রেমা, তোমার গান খুব সুন্দর হয়েছে। আনশি, তুমি আমাদের কি গান শোনাবে? এবারে আমি একটি আধুনিক গান প্রজাপতি এমন এই গানটি পরিবেশন করছি। প্রজাপতি এমন মেলুক পাখনা, দূরে যত দূরে যাই যদি যাক না, সোনালি রোদ আঁকে আলপনা, সোনালি রোদ আঁকে আলপনা, স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না, প্রজাপতি মন মেলুক পাখনা, দূরে যত দূরে যাই যদি যাক না, মেঘলা আকাশ যদি রোদ না থাকে, স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে, মেঘলা আকাশ যদি রোদ না থাকে, স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে, সত্তর যদি মেঘ হতে চায়, সত্তর যদি মেঘ হতে চায়, সৈন্য নিয়ে সামনে আসুক না, প্রজাপতি মন মেলুক পাখনা, দূরে যত দূরে যায় যদি যাক না, সোনালি রোদ আঁকে আলপনা, সোনালি রোদ আঁকে আলপনা, স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না, প্রজাপতি মন মেলুক পাখনা, দূরে যত দূরে যায় যদি যাক না, প্রজাপতি মন মেলুক পাখনা, দূরে যত দূরে যায় যদি যাক না। ধন্যবাদ আনশি, খুব সুন্দর হয়েছে তোমার গান। এই ছিল আমাদের ব্যতিক্রম ধরনের আয়োজন। আশা করি তোমাদের ভালো লেগেছে। বন্ধুরা, এই ঈদে ঢাকার আশপাশে তোমাদের ঘোরার জন্য সেরা এক স্থান হতে পারে সোনারগাঁও জাদুঘর। ঢাকা থেকে মাত্র 24 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবস্থিত এটি গ্রাম বাংলার লোকসংস্কৃতির ধারাকে পুনরুজ্জীবন, সংস্করণ ও বিপণনের জন্য গড়ে উঠেছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। আমাদের একদল ক্ষুদে সাংবাদিক তোমাদের ঘুরিয়ে দেখাবে জাদুঘরটি। চলো তাহলে দেখে আসি। সকলেই ঈদের এই বিশেষ মুহূর্ততে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে বিশেষ আনন্দ ও উৎসাহের সাথে উদযাপন করে। ঈদের দিনগুলোকে আরও স্মরণীয় করে রাখতে বিনোদন প্রেমীরা ছুটে আসছে দেশে বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে। এমন একটি দর্শনীয় স্থান হলো সোনারগাঁ জাদুঘর, যেখানে ছোট থেকে বড় সব বয়সীরা এসেছে দূর দূরান্ত থেকে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দে পরিবারের সাথে সকলে মেতে ওঠে ঘরে বাইরে, আর এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই আমরা আমাদের পরিবারের সাথে। তবে এবার আমরা চলে এসেছি আমাদের আমরা করব জয়ের ক্ষুদে সাংবাদিকদের নিয়ে ঢাকার অদূরে অবস্থিত নারায়ণগঞ্জের সোনারগাঁ জাদুঘরে। বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখব এখানকার বিভিন্ন নিদর্শনগুলো এবং সঙ্গে থাকবে তোমরা। এখানে প্রবেশ করার শুরুর পথেই আমাদের চোখে পড়ে বাংলাদেশের ঐতিহাসিক কিছু নিদর্শনের প্রতিচ্ছবি। আমরা দেখতে পাই শ্রী গোপীনাথ সর্দার বাড়ি। এ বাড়ির মুখে রয়েছে বড় একটি লেক। এছাড়াও আমরা জানতে পারি সর্দার সম্পর্কে নানা অজানা তথ্য। এখানে যিনি সর্বশেষ বসবাস করতেন তার নাম হলো শ্রী গোপীনাথ সর্দার, আর তার নাম অনুসারেই এই বাড়িটাকে বলা হয় সর্দার বাড়ি। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি
এই জায়গাটা ছিল একটা নাট মন্দির। এখানে যারা পূজা অর্চনাকারী বা আরতি করত তারা এই খালি জায়গাটায় আরতি করতো বা পূজা অর্চনা করতো। আর এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা মন্দির হিসাবে ব্যবহার করতো, এখানে দেবদেবীদের রাখা হতো। আর এই জায়গাটায় পূজা অর্চনা করা হতো। যারা বাদ্যকার তারা এই বারান্দাতে বসতো, আর ধনিক শ্রেণী যারা জমিদার শ্রেণী বা জমিদারের আত্মীয় স্বজন তারা উপরে বসে এটাকে উপভোগ করতেন। এই বিল্ডিংটা 3টা সময়ে তৈরি হয়েছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এইটা ব্রিটিশ আমলে, প্রায় 200-250 বছর আগে তৈরি, এবং মাঝের যে অংশ এই অংশটা মুঘল আমলে, যখন ঈশা খাঁ এই এলাকায় রাজত্ব করতেন সেই সময়কার। আর পরের যে অংশটা সেটা হলো সুলতানি আমলে, আজ থেকে 600-650 বছর আগে। আর আমাদের এই বিল্ডিংয়ে ঢুকতে যে গেটটা দেখতে পাই, এই গেটটা ইন্দো ইউরোপিয়ান ডিজাইন, এবং এই ডিজাইনারের নাম হলো করিন্থিয়ন। উনি এই নকশাটা করছিলেন। এখন আমরা বিল্ডিংটার যে অবস্থা দেখতে পাচ্ছি এটা রেস্টোরেশনের পরের অবস্থা। প্রাচীন গৌরবময় ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের লীলাভূমি বাংলাদেশ। সোনারগাঁও বাংলার ইতিহাসের এক গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ। প্রায় 300 বছর সোনারগাঁও প্রাচীন বাংলার রাজধানী ছিল। 2025 সালে এসেও এই অঞ্চল যেন বাংলার ঐতিহ্য ধরে রেখেছে তার গৌরবময় ইতিহাস দিয়ে। এটি আমাদেরকে নিয়ে যায় সোনালী অতীতের কাছে। এটা হলো রেস্টোরেশনের পূর্বে যে তারা নকশাটা করছিল, নকশা করে রেস্টোরেশন করার পরে এই অবস্থায়। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। এই জায়গাটা পরে আমরা এখানে অবস্থান করব, তারপরে আমরা বিল্ডিংয়ের শেষ চ্যাপ্টা যে ইটগুলোকে যাত্রী ইট বলে। আমরা এখন দেখো যে এখানে সেই ইটের ব্যবহার এবং যে গাঁথনি, এটা চুন সুরকি বলতে হলো একটা চুন আছে, পাথুরের চুন, আর হলো সুরকি বলতে ইটের যে গুঁড়া, ব্রিক পাউডার, এইটার মিশ্রণে এই কেমিক্যালটা তৈরি। চুন সুরকির গাঁথনি দিয়ে, এবং কোনো প্রকার সাপোর্টিং রড বা কাঠ কোনো কিছুই নাই, শুধু এই গাঁথনির উপরই কিন্তু 2 তলা। এবং বর্তমান যে বিল্ডিংগুলো এর চেয়ে এর লংজিভিটি 100 বছর বেশি। আমরা এখন যেখানে বসে আছি এই বিল্ডিংয়ের একদম টপে একটা ফলক আছে, এই ফলকে লেখা আছে ঈশাপাড়া ভবন। তো ঈশা খাঁ যে এলাকায় পরিভ্রমণে যেতেন ওনার নাম অনুসারে ওই এলাকাকে নামকরণ করতেন। তো এই যে গ্রামটা আমরা দেখতে পাচ্ছি এই গ্রামটাকে বলে ঈশাপাড়া, আর এই বিল্ডিংটার ফলকে লেখা আছে ঈশাপাড়া ভবন। এ থেকে অনুধাবন করা হয় যে ঈশা খাঁ এই বিল্ডিংটায় তার কোনো এক সময় পদচারণা ছিল। কংক্রিট কোনো ইতিহাস নাই, কিন্তু অনুমান, যেহেতু তার নাম অনুসারে এই গ্রাম এবং এই ফলকটা ঈশাপাড়া ভবন থেকে অনুমান করা। আর আমরা দেখতে পাচ্ছি এখানে 2 পাশে 2টা ঘোড়ার ওপর সোয়ার। এনারা হলো সেনাপতি, আর এই ঘোড়াটা হলো পাথরের তৈরি, পাথর কেটে কেটে ঘোড়াটা তৈরি করা। সর্দার বাড়িতে মোট 10টি গ্যালারি আছে। গ্যালারিগুলোতে কাঠ খোদাই, কারুশিল্প, পটচিত্র ও মুখোশ, আদিবাসী জীবন ভিত্তিক নিদর্শন, গ্রামীণ লোকজীবনের পরিবেশ, লোকজ বাদ্যযন্ত্র ও পোড়ামাটির নিদর্শন রয়েছে। 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে জাদুঘর প্রতিষ্ঠা করেন, যা সোনারগাঁও লোকশিল্প জাদুঘর নামে পরিচিতি লাভ করে। বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য সোনারগাঁয়ের বড় সর্দার বাড়িতে জাদুঘরটি স্থাপন করা হয়েছে। বাংলার প্রকৃতি ও পরিবেশে গ্রামীণ রূপকেন্দ্রিক বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরতে শিল্পী জয়নুল আবেদিন এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন। দর্শক, সোনারগাঁওয়ের মূল আকর্ষণে রয়েছে বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত
অস্ত্রশস্ত্র, তৈজসপত্র, পোশাক, বর্ম অলংকার ইত্যাদি, যা ভ্রমণপ্রেমীদের কাছে খুবই রোমাঞ্চকর। সোনারগাঁয়ের স্তরে স্তরে লুকিয়ে থাকা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকশিল্পকে তুলে আনা সময় সাপেক্ষ এবং একটি পূর্ণাঙ্গ গবেষণার বিষয়। সোনারগাঁয়ের প্রাচুর্য ও সমৃদ্ধতার উৎস ছিল তার নিজস্ব উর্বর ভূমি ও এলাকার দক্ষ চারুকারু শিল্পীদের উৎপাদিত শিল্পকর্মের জন্যে। পরবর্তীকালে সোনারগাঁয়ের প্রাচুর্য প্রজন্ম থেকে প্রজন্মে ধারণ করে রাখতে ঢাকায় এই চারু ও কারুশিল্প গড়ে ওঠে। বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও নানা নিদর্শন সম্পর্কে জানতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে দর্শনার্থীরা। আমরাও এসে দেখছি প্রাচীন সভ্যতার নিদর্শনগুলো। এখানে আসা দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছে বিভিন্ন আকর্ষণীয় সামগ্রী, আবার কেউ তো ছবি তুলে সংরক্ষণ করছে নিজের মুঠোফোনে। আমরা এর ধারাবাহিকতার সাথে একাত্ম হতে না পারলেও স্মরণাতীতকালের সোনারগাঁয়ের লোক কারুশিল্প হাজার বছর ধরে আমাদের অনুপ্রেরণা যোগাবে। প্রত্যাশা রইল সোনারগাঁয়ের ভবিষ্যৎ প্রজন্ম সোনারগাঁয়ের লোক কারুশিল্প ইতিহাসকে সংরক্ষণ করতে এগিয়ে আসবে। ঈদের দ্বিতীয় দিনটি একটু বিশেষ করে তুলতে আজ সারাদিন আমরা উপভোগ করলাম বাংলার প্রাচীন ও মধ্যযুগের লোকশিল্পের নানা শিল্প সামগ্রী। আমাদের সাথে ছিলে তোমরাও। এই ভ্রমণ থেকে আমরা জেনে নিলাম জানা অজানা নানা তথ্য এবং অর্জন করে নিলাম বিভিন্ন অভিজ্ঞতাও। বন্ধুরা, ঈদের এই বিশেষ দিনটি তোমরাও চাইলে তোমাদের পরিবারের সাথে এখানে এসে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে পারো। তোমাদের সবার প্রতি রইল ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের এই বিশেষ আয়োজন। ঈদ মানেই তো এমনই, সবাই মিলে আনন্দে মাতি। আমরা চেষ্টা করেছি আমাদের ঈদ আনন্দ তোমাদের সাথেও ভাগাভাগি করে নিতে। আশা করি তোমরাও তোমাদের পরিবারের সাথে সুন্দর ঈদ কাটাবে, এতেই পাবে আসল খুশি। আনন্দে কাটুক সবার ঈদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।